যে এই গাছগুলো এক একটা মনে করেন নিচ থেকে গোড়া থেকে পেঁপে ছিল, এখন আবার মনে করেন নতুন করে দিচ্ছে। আমি আল্লাহর রহমতে অনেক মরিচ বিক্রি করেছি। পুরো জায়গাটাই A to Z মাছের প্রজেক্ট। প্রাকৃতিক খাবার বানাতে হবে, ফিডের যে দাম, ওই ফিড খাওয়ায় মাছ আমি মনে করি না লাভবান হইতে পারবে কেউ। আপনার সবসময় চিন্তা থাকতে হবে যে আমার শিখতেও হবে, লাভটাও বের করে আনতে হবে, না হলে আপনি কৃষিতে বেশি দিন টিকতে পারবেন। আপনার যদি অনেক বড় জায়গা থাকে বা টাকা পয়সা থাকে, আপনি নিজে সময় দিলেন না কৃষিতে, 2 দিন পর দেখা গেল আপনি লোক রাখেন, লোক রাখার পরে আপনি ওই সেক্টরটা দিয়ে লস করলেন, তখন আপনি যখন লস করে ওই সেক্টরে বের হয়ে আসবেন, তখন আপনাকে দেখে আর 10টা মানুষ বলবে যে না কৃষিতে মনে হয় লাভ নেই, ওই সেক্টরে যে লাভ নেই। এটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে এটা। দর্শক বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ বিদেশ থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন, আপনাদেরকে আজকে দেখাবো নতুন একটি কৃষি খামার। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের বাইলাচর। এখানে দেখাবো তরুণ উদ্যোক্তা রাকিবুর রহমান রেজভী করেছেন 7 একর জমিতে একটি কৃষি খামার। সমন্বিত এই কৃষি খামারে রয়েছে বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজি এবং মাছের প্রজেক্ট। সেই বিষয়ে আমি কথা বলবো এখানকার যে এই প্রজেক্টটি করেছেন সেই রাকিবুর রহমান রেজভীর সাথে। জানাবো আপনাদেরকে এখানে তিনি কি করেছেন, কিভাবে করেছেন সেই বিষয়টি। রাকিব, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। এই আছি। আপনার আসলে এই খামারটি আমরা দর্শকদের দেখাবো। আসলে আপনার এখানে কি আছে আমাদেরকে একটু বলবেন, দর্শকদেরকে ধারণা দেব যে কি দিয়ে শুরু করেছেন, কবে শুরু করেছেন, কিভাবে শুরু করেছেন। আমি এই খামারটি প্রজেক্টটি শুরু করেছি 2022 সালে ডিসেম্বর মাসে। তো এই খামার প্রথম আমার প্রধান হচ্ছে যে মাছের পাশে মাছের করার পাশে যে খালি জায়গাগুলো থাকে ওইগুলো আমি চেষ্টা করছি যে সামান্য কিছু সবজি নতুন করে দেখি কি হয়। তো প্রথমে আমার যে সময় দেখছি ফলন খুব ভালো, তো বুঝলাম যে মাটিটা খুব উর্বর, তো এটা এরকম নষ্ট করার কোনো মানে হয় না। সেই জন্য আমি মনে করেন প্রথমে পেঁপে গাছ, তারপরে করলা গাছ, শশা গাছ, তো আমি নেক্সট এই যে মরিচ গাছটা করেছি। গতবারও করেছিলাম, খুব ভালো হয়েছে, এবারও করলাম, খুব ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে আপনার ফলন দেখেন, প্রত্যেকটা রুটে মরিচ আসছে, এই যে প্রত্যেকটা রুটে মরিচ খুবই ভালো। আসলে কি জাতের মরিচ? এটা হচ্ছে মালিক সিডস বিজলি 2020। মালিক বিজলি 2020। কতদিন আগে এই গাছটি লাগিয়েছেন? এটা আমি লাগিয়েছি আগস্ট মাসের 17-18 এরকম হবে। ফলন পাইলেন কতদিন পর? ফলন পাইছি প্রায় 40 দিন 42 দিন, প্রথম তোলা আমি তখন দিয়েছি। আসলে এই খামারে আসলে কি আছে? আর এই খামারে মরিচ আছে, তারপরে টমেটো গাছ আছে, শীতকালীন যে টমেটো গাছ, পেঁপে গাছ আছে, তারপর বেগুন গাছ আমি লাগিয়েছি, আরো আছে মনে করেন শশা গাছ করতেছি, কিছু লাউ আছে, লাউ শেষ হয়ে গেছে, আবার নতুন করে দেব। এই আর এই যে দেখতেছি যে ঘেরের এই মাছের প্রজেক্ট কতটুকু জায়গায়? মাছের প্রজেক্ট পুরো জায়গাটাই A to Z মাছের প্রজেক্ট। তো পাশে যে মাছ পুকুর করার পরে যে মাটিটা ছিল, এই বেরিটা করে আমি মনে করেন এই গাছগুলো লাগিয়েছি। আর এই যে লাউ তো দেখছি শেষ পর্যায়ে, লাউ আলহামদুলিল্লাহ ভালো লাউ হয়েছে এবার। আমি প্রথমবার করে দেখছি যে কিরকম হয়, তো আমি বেশি লাউ গাছ নিয়ে রিস্ক নেইনি। তো আমি এখানে 300+ লাউ গাছ ছিল, তাতে প্রায় আমি 1500-এর উপরে লাউ পেয়েছি, আর এবং দামও খুব ভালো হয়েছে। ভালো ছিল। কি রকমের দাম পেয়েছেন? যে সময় অসময় ছিল, একদম অসময় মনে করেন 60 টাকা 70 টাকা এরকম পার পিস লাউ আমি বিক্রি করেছি। তাহলে লাউ ভালোই হয়েছে। এই যে পাশে দেখতেছি যে পেঁপে গাছ, চারপাশে কি এরকম পেঁপে গাছ ছিল? পুরো এই ইতে 600-এর উপরে পেঁপে গাছ আছে। পেঁপে কি রকম কি জাতের পেঁপে লাগাইছেন? পেঁপে আমি সব টপ লেডি জাতের। টপ লেডি, শুধু টপ লেডিতে কি রকমের এক একটা গাছে ফল ধরলো? এক একটা গাছে ফল ভালোই ধরেছে, কিন্তু এই যে এবার প্রচন্ড বৃষ্টির কারণে, আর আমার যে কর্মচারীরা ছিল ওরা এই ডালটা একটু বেশি কাটার কারণে বৃষ্টির পানিটার সাথে সাথে যখন লাগছে, কিছু ফলে আমার পছন্দ ধরে গেছে, আবার গাছেও পছন্দ হচ্ছে। তো ওইটা আমি আর রিকভার করতে পারিনি, কারণ এত বৃষ্টি ছিল এবছর। এই জন্য আমি লস হয়নি আমার, কিন্তু আমার এখন দেখতেছি গাছগুলো যেগুলো আছে আবার নতুন করে ফল দিচ্ছে, খুব ভালো রেসপন্স ভালো পাচ্ছি। এই যে এই গাছগুলো এক একটা মনে করেন নিচ থেকে গোড়া থেকে পেঁপে ছিল, এখন আবার মনে করেন নতুন করে দিচ্ছে। মাঝখানের এই পেঁপেগুলো আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু গোড়ার পেঁপেগুলো আমি খুব ভালো পাইছি। গোড়ার পেঁপেগুলো ভালো ছিল। আর এই গাছের বয়স কত? এই গাছের বয়স প্রায় 1 বছরের উপরে। 1 বছর। আমি এই লাস্ট এই ফলগুলো নেওয়ার পর চিন্তা ভাবনা করছি কাইটা আবার নতুন করে চারা করবো। আর চারা যেহেতু আমি নিজে করি, সেহেতু আমার খরচ একটু কম, কারণ বাইরে থেকে চারা কিনে আনলে অনেক খরচ পড়ে। এই যে আম গাছ দেখছি মাঝে মাঝে, এইগুলা কি আম গাছ? কি গাছ? এগুলা আছে হলো হিমসাগর, 4 পদের আছে, হিমসাগর,
ল্যাংড়া, বাড়ি ফোর, আর হল যে আম্রপল্লী, এই 4 জাতের আম গাছ পুরো জায়গায় আছে। পুরো জায়গায় 7 একর জমিতে আমরা দেখছি অনেক বিস্তৃত, অনেক কিছুই আছে আসলে। আর যে এই যে মাঝে যে জায়গা গ্যাপ আছে, যে এই যে আমরা দেখতেছি যে মালচিং পদ্ধতি করা হয়েছে, যে এই কাঁচামরিচটা, আসলে এটা কেন? মালচিং এর উপকারিতা আসলে বুঝে শেষ করা যাবে না, এত উপকার। আপনি দেখেন এই যে সব জায়গায় মাটি শুকিয়ে গেছে, কিন্তু এখানের মাটিটা দেখবেন সবসময় দেখেন ভিজে ভিজে থাকবে, সব সময় ভিজে ভিজে থাকবে। এতে কিন্তু আমার যেহেতু ভিজে থাকে, আমার এটা খরচ অনেক কম পড়ে। ওই যে সেচের খরচ কম, তারপরে আমার এই দেখেন কোনো আগাছা, কিন্তু আগাছা নাই, আশপাশে আগাছা হলে এখানে হয়, এই জায়গাটা আমি শুধু কুপাইয়া এখানে আবার সার দিয়ে দিই। এই আর ফলন মাশাআল্লাহ দেখেন আপনি, কোনো গাছে কোনো ভাইরাস নাই, কিছু নাই, ফলন ভরপুর। আর যেহেতু আমি এটা মনে করেন 5 মাস আমি আল্লাহর রহমতে অনেক মরিচ বিক্রি করেছি। কি রকমের এখন পর্যন্ত হলো মরিচ বিক্রি করেছি? তাও লাখের কাছাকাছি হবে আনুমানিক, 1 লাখ টাকা। এখনো তো আমার গাছ আল্লাহর রহমতে সবুজ আছে। এই প্রজেক্টের এই পাশে কি আছে আসলে? এই দেখতেছি যে সিম লাগাইছেন, আর এছাড়া কি কি আছে এই পাশে? আসলে আমি এখন পর্যন্ত মানে এগুলো করার পরে এখন প্রপার টাইমটা দিতে পারিনি। তো আমার যে কর্মচারী ওরা মানে কারণ কিছু কিছু নিজেদের খাবারের জন্য সিম গাছ, তারপর মিষ্টি কুমড়া গাছ এগুলো লাগাচ্ছে। তো আমি সিম গাছ দেখতেছি ওরা খাবার পরেও আল্লাহর রহমতে অনেক ভালো সিম ধরছে। এটা ওরা দেখলাম সেদিনকে বিক্রিও করতেছে 120 টাকা 30 টাকা কেজি বিক্রি করতেছে। হ্যাঁ, ভালোই ধরছে। কি স্থানীয় না কোনো? এটা দেশি জাত, এরা মানে ওরা বীজ ছিল ওদের কাছে, কোনো না কোনো জায়গা থেকে সংগ্রহ করছে। তো বীজটা লাগানোর পরে এইটা হয়েছে। বীজটা লাগানোর পরে হয়েছে। আর এটা কি লেবু না? এটা আছে দার্জিলিং মালটা। এটা আমি যে সরকারি হর্টিকালচার সেন্টার ওইখান থেকে সংগ্রহ করছি। হর্টিকালচার সেন্টার আমি 10টা চারা এনে দেখবো যে এটা আসলে এই মালটা ফলন কেমন হয়, সেই জন্য এক্সপেরিমেন্ট করা। আচ্ছা, ভালো। আর এই পাশে কি ওই যে মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া কি ওই যে খাওয়ানো, নিজেরা খাওয়া লাগবে? আসলে এদেশে তো অনেক বেকার যুবক আছে, তারা আসলে অনেক শিক্ষিত, তারা আসলে তাদের মূল সমস্যা হচ্ছে যে অর্থ এবং জায়গার সংকট। তারা তো কৃষি কাজ করতেছে, তাদের জন্য কি পরামর্শ থাকবে আসলে? তারা কিভাবে কি এই কৃষিতে নিয়োজিত হইতে পারে? দেখেন, কৃষি সেক্টরটা আগাতে হলে প্রথমে অর্থের তো দরকার আছে, আপনার ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি আপনার ইনভেস্ট না থাকে, দেখেন আপনি সামান্য কিছু দিয়ে শুরু করলেন, আপনি আগে শেখেন কৃষিটা কিভাবে করতে। কৃষি কোনো মজার জিনিস না, কৃষিতে আসতে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হবে আপনার। আপনি মনে করেন রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, এগুলো করে মনে করেন আপনি একটা আগে শিখতে হবে যে আমি এই সময় এই জিনিসটা লাগাবো, এই মাটিতে এই জিনিসটা হবে। এগুলো আপনার সব বুঝে তখন আপনি সিদ্ধান্ত নিলেন, বা বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেখান থেকে লোন দেয়, এগুলো করে আপনার ধীরে ধীরে আগাতে হবে। আমি অনেক পারলাম না, অনেক বড় একটা জায়গা নিলাম, আমি 2 দিন পর লস করে ওই জায়গাতে ফিরে আসলাম। তো আপনারা দেখে আরো 10 জন মানুষ বলবে যে না, কৃষিতে কোনো লাভ নেই, এটার দরকার নেই। আসলে অনেক বেকার যুবক আছে আমাদের দেশে, আসলে তারা আসলে কৃষি করতে চায়। কৃষি তাদের বড় সমস্যা হচ্ছে তারা শিক্ষিত, কিন্তু তাদের অনেকের জমি নেই, অনেকের আবার টাকা নেই। তারা কিভাবে এই কৃষিতে নিয়োজিত হতে পারে, তাদের জন্য কোনো পরামর্শ থাকবে কিনা? কৃষিতে নিয়োজিত হতে হলে আগে আপনার কৃষিটা জানতে হবে, যে কৃষিটা কিভাবে করতে হবে। আমার যে মাটিটুকু আছে বা আমার টাকা নেই, বাংলাদেশের বিভিন্ন সংস্থা দেখুন এখন কৃষি সেক্টরে লোন দিচ্ছে, অনেক সাহায্য সহযোগিতা করে। তো আপনার আগে শিখতে হবে কৃষিটা কিভাবে করতে হবে। কৃষি কিন্তু অনেক কষ্টের একটা জিনিস। কৃষিতে আসতে হলে দিনরাত নিজে থাকতে হবে, রোদ বৃষ্টি সব মাথা পাইতে নিয়ে আপনার এই কাজটা করতে হবে, তখন আপনি কৃষিতে লাভবান হতে পারবেন। আর আপনার কোন মাটিতে কোন ফসলটা ভালো হবে, এইটা অনেক বড় একটা জিনিস। আপনার দোআঁশ মাটি তো সবচেয়ে ভালো। এখন আপনার যদি বেলে দোআঁশ বা এঁটেল মাটি থাকে, আপনার জানতে হবে যে দোআঁশ মাটিতে কি হবে আর কোন মাটিটায় কোনটা ভালো হবে। ওই জায়গা থেকে আপনার চাষটা বের করে আনতে হবে, লাভটা বের করে আনতে হবে। আপনার সবসময় চিন্তা থাকতে হবে যে আমার শিখতেও হবে, লাভটা বের করে আনতে হবে, না হলে আপনি কৃষিতে বেশি দিন টিকতে পারবেন। আপনার যদি অনেক বড় জায়গা থাকে বা টাকা পয়সা থাকে, আপনি নিজে সময় দিলেন না কৃষিতে, 2 দিন পর দেখা গেল আপনি লোক রাখেন, লোক রাখার পরে আপনি ওই যে সেক্টরটা দিয়ে লস করলেন, তখন আপনি যখন লস করে ওই সেক্টরে বের হয়ে আসবেন, তখন আপনাকে দেখে আর 10টা মানুষ বলবে যে না, কৃষিতে মনে হয় লাভ নেই, ওই সেক্টরে যে লাভ নেই। এটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে এটা। এটা আমি মনে করি আমাদের জাতির জন্য মনে করেন এটা বিশাল বড় একটা লস। তো এই সেক্টরে আসতে হলে আপনাকে কষ্ট মাথায় নিতে হবে এবং জানতে হবে, এটা অনেক বড় একটা সায়েন্সের ব্যাপার। কৃষি সেক্টরের প্রত্যেকটা জিনিসের সাথে আপনি চারা লাগানো থেকে শুরু করে মনে করেন গাছটা যখন ফল উঠাবেন, সবসময় আপনার নিজের থাকা জরুরি। কারণ আপনার লেবার মনে করেন লেবার দিয়ে কাজ করালে এক ভুল হইতেই পারে, আর ওই ভুলটা মানেই আপনার নিজের লস। এই লস থেকে পরিত্রাণের জন্য আপনার নিজের কৃষি সেক্টরের প্রত্যেকটা জিনিসের সাথে নিজের সরাসরি জড়িত থাকা জরুরি, নাহলে আপনি লাভ করতে পারবেন না।
দেখেন কৃষি বিভিন্ন সেক্টর আছে, যেমন গরু একটা সেক্টর, মাছ একটা সেক্টর, তারপর ফসলাদি একটা আলাদা সেক্টর। তো আপনার মাছের জিনিসটা বুঝতে হবে আলাদাভাবে, কৃষি বুঝতে হবে, গরু বুঝতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা বুঝতে হবে। এখন আপনার মাছ আপনি ছাড়লেন একটা পুকুরে, দেখা গেছে ধারণ ক্ষমতার বেশি মাছ ছাড়লেন, তো 2 দিন পরে আপনার মাছ মরা শুরু করলো, আপনার অক্সিজেন ফল্ট হইতে পারে। তারপর আপনি মনে করেন খাবার পর্যাপ্ত মাছ পাইতেছে না, গ্রোথ হইতেছে না, এগুলো সব আপনার প্রপার বুঝতে হবে। আপনি না বুঝলেন, আপনার কিছু টাকা আছে আপনি এসে ঢাললেন কৃষি সেক্টরে, 2 দিন পর লস হয়ে গেল, তো আপনি বললেন যে না মাছের এই যে এখানে মাছ ভালো হয় না, এরকম করলে হবে না। তারপর আপনার প্রাকৃতিক খাবার বানাতে হবে, জু প্লাঙ্কটন বানাতে হবে, ফাইটোপ্লাঙ্কটন বানাতে হবে, এগুলো আপনাকে খাওয়াতে হবে। আপনি ফিড খাওয়াই ব্যবসা, মানে অনেক ব্যবসায়ী আছে ফিড খাওয়াই ব্যবসা করে, মাছের তো এরকম লাভ হচ্ছে না, তো আপনার বুঝতে হবে যে ফিডের বিকল্প কি, আমার ওই দিকে ধাবিত হইতে হবে, নাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। বর্তমান যুগে ফিডের যে দাম, ওই ফিড খাওয়াই মাছ আমি মনে করি না লাভবান হইতে পারবে কেউ। আমরা দেখলাম যে আসলে 2টা ঘের রয়েছে এখানে, আসলে কোনটায় কি মাছ আছে? আমার এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সাদা মাছ, মানে কার্প জাতীয় যে মাছ, রুই, কাতল, তারপর ব্রিগেড মাছ আছে, ব্ল্যাক কার্প আছে। এই মাছ, এইটা হচ্ছে যে এই মাছটা এখানে সাদা মাছ। আর এই পাশের যে পুকুরটা দেখতে পাচ্ছেন ডান পাশেরটা, এইটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের একক চাষটা আমি করি। শুধুই পাঙ্গাস? হ্যাঁ, শুধুই পাঙ্গাস। যেহেতু পাঙ্গাস মাছ একটু খাদক প্রকৃতির মাছ, তো ও খাবার দিলে ও অন্য কোনো মাছকে আসলে খাইতে দেয় না, ও নিজেই খায়, প্রচুর খাদক প্রকৃতির মাছ, সেজন্য এটা একক পাঙ্গাস মাছের চাষটা করি। কবে একটা মাছ পরিপক্ক, কতদিন বয়সী মাছ ছাড়া হয়? মাছটা আপনি যত বড় ছাড়তে পারবেন তত লাভজনক, যেহেতু আবার বড় মাছের দামটা পড়ে বেশি যেহেতু। তবে পাঙ্গাস মাছটা ভালো হয় হলো যে 250 গ্রামের উপরে যদি আপনি করতে পারেন, তাহলে সেটা 3 মাস 4 মাসের ভিতরে একটা ভালো সাইজ, যদি আপনি প্রতিদিন খাবার দিতে পারেন, নিয়মিত পরিচর্যাটা করতে পারেন, তাহলে একটা ভালো রেসপন্স আপনি পাবেন। আর এই সাদা মাছ? সাদা মাছটা আমি মনে করি সাদা মাছটা নিজের, যদি একদম ডিম রেণু থেকে যদি নিজে করতে পারে সেটা লাভজনক। কারণ সাদা মাছটা আপনি দূর থেকে এক জায়গাতে পরিবহন করে নিয়ে আসবেন, সাদা মাছের প্রচুর অক্সিজেন স্বল্পতা হয়, অনেক মাছ দেখবেন আনার পরে মারা যায়। সেজন্য আপনি যদি ডিমটা ক্যারি করতে পারেন, ডিমটা কিন্তু সহজে নষ্ট হয় না, ডিমটা ক্যারি করে নিয়ে আসলেন 3 মাস 3.5 মাস আপনি সেটা পরিচর্যা করে একটা সাইজে করে নিয়ে আসলেন, তারপর আপনি লালন পুকুরে ছেড়ে দিলেন, তখন আপনি মনে করেন এই মাছটা একটা ভালো পাবেন। আসলে এই ফিড খাওয়ার না কোনো না, ফিড আসলে আমি কোনো সময় খাই না। আমি আমার প্রথম মাথায় সেন্স থাকে প্রকৃতি নির্ভর মাছ চাষ। যেমন আপনার প্রকৃতিতে আল্লাহ দেওয়া অনেক জিনিস আছে, যেমন আপনি এই ইটের ভিতরে ঘাস কাটে দেন, প্রতিদিন গ্রাস কাপ মাছে খাবে। তারপর নাড়া আছে, নাড়াটা কিন্তু আমরা আগে জানতাম না, আমি একজন স্বনামধন্য স্যারের কাছ থেকে জানতে পারছি যে নাড়াটা ব্রিগেড বলেন, রুই মাছ বলেন, গ্রাস কাপ বলেন, সবার খুব প্রিয় খাবার। তো মানে এটা প্রথমে দিলে গ্রাস কাপে নেয়, তারপর ব্রিগেডে নেয়, তারপর লাস্টে একদম পচনশীল যখন হয় তখন রুই মাছ, কাতল মাছ এরা নিয়ে যায়। আর নাড়া দিলে অনেক উপকারিতা আছে, সেটা হচ্ছে ময়লাগুলো যেগুলো থাকে পুকুরের পাশে, ওইটা নাড়ার কারণে পুকুরে যেতে পারে না, পানির একটা ভালো পরিষ্কার থাকে। তাছাড়া জৈব পদার্থ দেওয়ার কারণে পানির ধারণ ক্ষমতাটাও অনেক বাড়ে। প্রতি মাসে মনে করেন আমি এখানে চুন দেই, তারপর মোলাসেস দেই, লবণ দেই, এটা একটা মাসিক পরিচর্যার একটা ব্যাপার আছে। ওই মাসিক পরিচর্যা যদি আপনি করেন, তাহলে আপনার মাছে কোনো রোগ টোগ বা অক্সিজেন স্বল্পতা এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। লাভজনক কিনা আসলে ফিড খাওয়াইলে সমস্যা কি? আর এইটা আপনার দেখেন ফিডের বাংলাদেশের ফিড কোম্পানি যেগুলো আছে, আমি মনে করি লাভ তাদের। ফিডের যে পরিমাণ দাম, আর মাছের তো ওই রকম বাজার মূল্য আসলে সবসময় পাওয়া যায় না, বছরে 2-1 বার দেখা যায় মাছের দাম অনেক বাড়ে, কিন্তু ফিড খাওয়ায় মাছে আসলে সেরকম একটা ব্যবসা হয় বলে আমার মনে হয় না। আর আমি কখনো ফিড খাওয়াইও না। যেমন আমি ফিডের যে কাঁচামালগুলো আছে, যেমন ডিআরবি আছে, রেপসিড আছে, ফিশ মিল আছে, এগুলো দিন দিন দাম বাড়তেছে। তারপরে এগুলো ছাড়া তো আসলে মাছ চাষ করা সম্ভব না, ওইগুলোই আমি বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে এটা সংগ্রহ করে নিয়ে আসি, ওইটা মনে করেন খাওয়ানোর চেষ্টা করি, এতে আমার একটু খরচটা কম হয়। কিন্তু ফিডে অনেক খরচ, ফিডে আসলে বর্তমান সময়ে লাভ সেরকম একটা হয় না। এই যে মাছ চাষে লাভ বেশি না আসলে সবজি চাষে লাভ বেশি? এই যে চারপাশে যে সবজি হয়, বিভিন্ন ধরনের সবজি রয়েছে, এগুলো লাভ বেশি হচ্ছে না মাছে লাভ বেশি হচ্ছে? দেখেন মাছটা হচ্ছে যে আপনার বাৎসরিক একটা ইনকাম আমি বলতে পারি, কারণ আপনি মাছ প্রতি মাসে ধরতে পারবেন না। কিন্তু ঘেরের পাড়ে যে সবজিটা, ওইটা কিন্তু আপনি মনে করেন প্রতি মাসে আপনার একটা আলাদা একটা ইনকাম নিয়ে আসবে। মাছ বছরে আপনি মনে করেন 2 বার, হাইয়েস্ট 3 বার, 2 বার ধর মানুষ 2 বারই একটা হবে।
ওইটা আপনার একটা ভালো অঙ্কের একটা, কিন্তু ঘের যদি আপনার চালাতে হয়, ঘেরের পরে যে সবজিটা, ওইটা একটা আপনার আমি মনে করি বাড়তি একটা ইনকাম আপনার নিয়ে আসবে। এটা আপনার মনে করেন লেবার চার্জ বলেন, আর আপনার মনে করেন আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেগুলো আপনি এইসব সবজি টবজি এগুলো দিয়ে করতে পারবেন, এটা হয়ে যায়। আসলে কৃষি খামার করলে আসলে কোনো লস নাই নাকি? এই যে মাছ কৃষি সমন্বিত একটা খামার করলে আসলে কোনো লস নাই নাকি? কৃষি খামার যদি আপনি মনে করেন একদম প্রজেক্টটাকে ঠিকঠাক মতো চালাতে পারেন, ম্যানেজমেন্ট আপনার এই জায়গায় বড় ভূমিকা হবে ম্যানেজমেন্ট। আপনি যদি ম্যানেজমেন্টটা ঠিক মতো চালাতে পারেন, দেখা গেছে আজকে আপনার টমেটো গাছ বা মরিচ গাছে একটা ওষুধ লাগবে, আপনি চিন্তা করলেন যে দৌড়ু আজকে দেবো না, বা 10 দিন পর দেবো, আপনার ওইটাই লস। আপনার এইগুলো মনে করেন কৃষি সেক্টরে থাকতে হলে আপনার প্রত্যেকটা পাই টু পাই ঠিক মতো কষতে হবে। আপনার মাছ বলেন, মাছে আপনার মাসিক যে পরিচর্যাটা, আগে চুন দিতে হয়, তারপর মোলাসেস দিতে হয়, লবণ দিতে হয়, আরো অনেক আছে, ছাই দিতে হয়, তারপর আহ অনেক খাবারের যে সিস্টেমটা দেখেন না, দেখা গেছে আপনি একদিন খাবার দিলেন 5 দিন দিলেন না, এটা আপনার লস। আপনার সবকিছু উপর জিনিসটা আসবে ম্যানেজমেন্টের মাধ্যমে, গুছিয়ে সুন্দরভাবে করতে পারলে এই সেক্টরতে অবশ্যই লাভবান হওয়া যায়। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।